বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর তাই ছোট ছোট কম্পন হয়। শনিবার হওয়া 3টি ভূকম্পনই আফটার শক, তবে এর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম, তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, কিন্তু কবে তা নির্দিষ্ট নয়। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষকে সচেতন হতে এবং সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। 3 দিনে 5টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। 2022 সাল বাদে গত 5 বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন 2টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান ও বার্মা প্লেটের চাপের কারণে মধুপুর ফল্ট জোনে 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবার আরও 3টি কম্পন হয়। 3টি আফটার শক বলে ধারণা ভূতত্ত্ববিদদের। আরও কিছু আফটার শকের সংখ্যা প্রকাশ করছেন তারা, সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে। জানান, সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে। ছোট ছোট ফল্টগুলোতেও আর্থকুয়েক সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আর্থকুয়েকের ইপিসেন্টার হয়, তাহলে যেহেতু এই ফল্টগুলো খুব বড় মাপের নয়, তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত নাও হতে পারে। ভালো দিক হলো যে আফটার শকগুলো মেইন শককে অতিক্রম করবে না, সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। 2-3 দিন গ্যাপ দিয়ে যদি আরও এটা হতে থাকে, তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের জন্য, সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যে কখন আর্থকুয়েকটা হবে। আমরা ফোরকাস্ট করতে পারি যে হ্যাঁ, এই এলাকায় আনুমানিক এরকম সময় আজ হতে পারে, আগামী 50 বছর পরেও হতে পারে, তাই না? কিন্তু এটা হতেই হবে, এই ভূমিকম্প হতেই হবে, শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভূমিকম্প প্রবণ না হলেও ভূমিকম্পের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশ, এর মধ্যে ঢাকা উচ্চমাত্রার ঝুঁকিতে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমালোচনা করেন ভূমিকম্প নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার। উৎস কোথায় এটা জানতে হবে এবং ওই উৎস থেকে কি পরিমাণ ভূমিকম্পের শক্তি, মানে কি রিক্টার স্কেলে কত বেরোতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার তাহলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। আমি সোফা সেটের নিচে চলে যাব বা বিমের নিচে যে দাঁড়াবো বা দুটো দেয়ালে কর্নারে দাঁড়াবো, ভারী জিনিস আলমারি যদি থাকে সেখান থেকে দূরে থাকবো। ভূমিকম্পে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভীতির কারণে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না গেলেও জানমালের ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আসিফ নজরুল বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই 21টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার করা হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে এই পারিবারিক আদালত চালু করা হয়েছে। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন। পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনেই। শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে।
জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ হতে পারে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হবে। একই দিনে মামলার পলাতক ২ আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে ১৭তম দিনে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা থাকলেও হয়নি আজ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার। এছাড়া চাংখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শুনানির কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে? আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পেছানোর কারণ কি জানতে পারলে জানাবেন। জুলাই আগস্টের আন্দোলনে রামপুরাতে ২৮ জনকে হত্যা মামলায় আজকে মূলত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর এখানে রাফাত বিন আলমকে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে রামপুরাতে ২৮ জনকে হত্যা মামলায় তারা জড়িত ছিলেন, এই অভিযোগটি আনা হয়েছে এবং এই মামলারও আরও ২ জন আসামি রয়েছেন। সেখানে এই যে খিলগাঁও থানা বা খিলগাঁও অঞ্চলের যিনি এডিসি ছিলেন রাশেদুল ইসলাম, পাশাপাশি রামপুরা থানার সাবেক যিনি ওসি ছিলেন মশিউর রহমানও এই মামলায় আসামি। তারা ২ জন পলাতক রয়েছেন। তবে এই মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি বা অভিযোগ দাখিলের শুনানি সেটি নির্ধারণ হতে পারে, সেই দিনটি আজকে নির্ধারণ করবেন। পাশাপাশি যারা পলাতক রয়েছেন তাদের পক্ষেও আজকে স্টেট ডিফেন্স নিয়োগ হতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হবে। এর আগেও আমরা দেখেছিলাম যে যে ২ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে এই চলতি বছরের ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তখন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছে, আমরা দেখেছি যে ভিডিও ফুটেজে কর্নেল রেদওয়ানুল ইসলামের যে ছবি বা ফুটেজ সেটি তারা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন, কারণ সেখানে ছাত্র জনতাকে গুলি করতে দেখা গিয়েছে তাকে। বিশেষ করে এই কারণেই তাকে এই মামলায় আসামি করা হয়েছে এবং এই মামলায় আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের শুনানি সেটি আজকে নির্ধারণ করা হতে পারে। তবে কবে হবে সেটি কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে। পাশাপাশি ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য আজকে হওয়ার কথা ছিল, সেটি একটি বিশেষ কারণেই আজকে অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ২৭ নভেম্বর দিনটি ধার্য করা হয়েছে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপির ২ নেতা দ্বন্দ্ব কোন্দলে উত্তপ্ত কক্সবাজার ৪ সংসদীয় এলাকা টেকনাফ উখিয়ায় দলটির নেতা কর্মীরাও ২ গ্রুপে বিভক্ত। এ আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা। দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার ৪ আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। অবৈধ নমিশন এটা প্রত্যাহার করে বললে তারেক রহমান খালেদা আরো আহ্বান জানায়। এখানে ৪৭ বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। সিনিয়র নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। দলের সাধারণ নেতাকর্মীরাও ২ গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় ৫০,০০০ ভোট বেশি। মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আবদুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে চাওয়া নমিনেশনটা টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উখিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলার ৫০,০০০ ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় ১ যুগের মতো। ১ যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা ৫ মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উখিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উখিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ
উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করছিল, তো শাহজাহান চৌধুরী নিজেই বলছি যে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে, এই কূপটা শিগগিরই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়ের শাহাদাত, যমুনা নিউজ। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকালে তিনি ঢাকা ছাড়েন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত 2টি সমঝোতা চুক্তি সই হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। যুদ্ধটা মশা ও মানুষের, মানুষ মশা মারছে, মশাও মানুষ মারছে, তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত 2 দশকে মৃত্যু হয়েছে 3,500 মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। 2 বা 3 মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে 100-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে 100 থেকে 150। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে 1 থেকে 2 বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে 2 দিনে ডিম থেকে বের হয় লার্ভা। 5 থেকে 7 দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে 15 থেকে 40 দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস। ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় 8টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা। আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে 3 থেকে 5 দিন। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা 20টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা। বিশ্বজুড়ে বছরে 7 থেকে 10 লাখ মানুষ মারা যায় মশার কামড়ে। অথচ মানুষ মশার চেয়ে 400 গুণ বড় আর ওজনে 30 লাখ গুণ ভারী। তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে। আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে 350 জনের বেশি। 2023 সালে এক বছরেই সর্বোচ্চ 1700 জনের মৃত্যু হয়। বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না। পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছড়ায় একসাথে। মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের, সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও। ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে। সেই ডাইনোসর যুগের কথা, তখন মশাও ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর, কিন্তু এখনও টিকে আছে মশা। আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে, মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে, আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি মানুষ। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকছি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছেই আমাদের ভারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লিখছিলেন, আপনারা এখন আসছেন বলতেছে, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। অ্যান্টিবায়োটিক আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর অন্য রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায়, তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট। এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সাড়া ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম। তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো, অনেক ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল, ওষুধও লেগে দিল। যে সিস্টেমটা ওনারা চালু করছে, এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহরে যেতে হয় না বা 700 টাকা 800 টাকা করে ভিজিট দিতে হয় না। বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি। যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে ভিডিও কলে স্যারদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক লেখি। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও। ফার্মেসিতে গেলে গাদা গাদা ওষুধ দিয়ে যায়, এই জিনিসগুলা থেকে তাদের সাথে ভুল না হয়, যারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করার একটা চেষ্টা করতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90% অকার্যকর হয়ে পড়েছে। দেশে প্রতি বছর 1,70,000 লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। আর পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে থেকে সাবেক পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী নিজ পিস্তল দিয়ে সিনহাকে গুলি করেন। এই গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয়েছে বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে 2 জুন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রোববার 378 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ইসরায়েলকে ঠেকাতে এবার মিশরের দ্বারস্থ হামাস। দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে কায়রোয় বৈঠক করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
হামাস জানায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায় যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হামাস, তবে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ভিয়েতনামে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে কমপক্ষে 90 জন, নিখোঁজ আরও 12 জন। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,86,000-এরও বেশি ঘরবাড়ি, ভেসে গেছে 30 লাখের বেশি গবাদি পশু। প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন পাউন্ড। রোববার নানা স্থানে বিদ্যুৎহীন হয়ে পড়ে 2.5 লাখেরও বেশি মানুষ। বন্ধ হয়ে যায় দেশের প্রধান মহাসড়ক ও রেলপথের বিভিন্ন অংশ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দুর্গম পাহাড়ি প্রদেশ জ্যাকলাকে, যেখানে 60 জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়াও মারাত্মক ক্ষতির কবলে কুয়াং, নগাই, জিয়ালাই, খানহোয়া এবং লামডং। এসব প্রদেশে মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ সদস্য। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী 6 ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিনেই বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী। তবে এ নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। 1992 সালের 6 ডিসেম্বর এদিনেই ভাঙচুর চালানো হয় অযোধ্যার 500 বছরের পুরনো বাবরি মসজিদে। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে 2000 মানুষ। 2019 সালে অযোধ্যার বিতর্কিত এ জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট, যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মিত হয়। বছর ঘুরতে আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এ মসজিদ। বাবরি মসজিদ কা শিলান্যাস হোগি 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমাদের নেতাকর্মীরা এই দিন সংহতি দিবস পালন করবে। মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে 3 বছর সময় লাগবে। বাবরি মসজিদ 3 সাল কে লিয়ে কাম চলেগি। হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ করে বিজেপি। মসজিদ নির্মাণে সমস্যা না থাকলেও মোগল সম্রাট বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। দেশ মে কहीं भी मंदिर मस्जिद बनाने में मनाही नहीं। দেশে কোথাও মন্দির মসজিদ নির্মাণে মানা নেই, তবে বাবরি মসজিদ তৈরি হবে একথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী। কারণ এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে। বাবর ছিলেন একজন আক্রমণকারী, তাকে এদেশের মানুষ শ্রদ্ধা করে না। বাবর ইস দেশ কা না মহাপুরুষ হয় না কোই হয়। আগামী 6 ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এ সমাবেশ আয়োজন করে থাকে দলটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।